হ্যালো এভরিওয়ান, আমার নাম কল্যাণ সাহা। আমি তোমাদের কমার্স এবং ইকোনমিক্সের এডুকেটর। আজ আমরা ক্লাস 12 অ্যাকাউন্টেন্সি প্রথম চ্যাপ্টার অর্থাৎ অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো সেটা করার আগে আমাকে জানতে হবে যে কারবার কয় প্রকার। কারবার তিন প্রকার। এক নম্বর কি সোল প্রোপ্রাইটারশিপ, দুই নম্বর পার্টনারশিপ মানে সোল প্রোপ্রাইটারশিপ ফার্ম, পার্টনারশিপ এবং কোম্পানি। সোল প্রোপ্রাইটারশিপ মানে এক মালিকানা কারবার, আর পার্টনারশিপ মানে অংশীদারি কারবার। কোম্পানি করছে মানে কোম্পানির হিসাব শেয়ার মার্কেট হিসাব করছে নাকি, সেগুলো হচ্ছে যৌথ মূলধনী কারবার। এই তিন ধরনের হিসাব হয়। আমরা ক্লাস 11 কি এক মালিকানা কারবার করেছি? ক্লাস 11 আমরা এক মালিকানা কারবার করে নিয়েছি। এই ক্লাস 12 আমরা কি করবো? অংশীদারি কারবার আর যৌথ মূলধনী কারবার। বুঝতে কি বললাম? তাহলে আমরা কি করবো? এক মালিকানা কারবারের ব্যাপারটা আগে বুঝে নিয়ে একবার রিভাইজ দেওয়ার মতো, দিয়ে আমরা অংশীদারিতে চলে আসবো। ঠিক আছে, এক মালিকানা কারবার। এক মালিকানা কারবার কি? এক মালিকানা মানে একজন মালিক, যেখান থেকে একজন মালিক, যার হিসাব আমরা করেছি। ট্রেডিং পিএল ব্যালেন্স মনে আছে তো? ক্লাস 11 আমরা করছিলাম, ক্লাস সেকেন্ড সেমিস্টারে তো করলাম। কদিন হলো ট্রেডিং পিএল ব্যালেন্স। প্রথমে কি হবে? আমরা ট্রেডিং ব্যাপারটা ট্রেডিং ট্রেডিং কি করতাম? ট্রেডিং করতাম এখানে বাই বাই সেলস, সেলসের একটা অ্যামাউন্ট হতো। সেখান থেকে কি হতো? ডাইরেক্ট এক্সপেন্স বাদ দিতাম না? কি বাদ দিতাম? ডাইরেক্ট এক্সপেন্স টু ডাইরেক্ট এক্সপেন্স। ডাইরেক্ট এক্সপেন্স মানে কস্ট অফ গুডস সোল্ড বলতে মনে আছে? কস্ট অফ গুডস সোল্ড বা ডাইরেক্ট এক্সপেন্স, এটা ডাইরেক্ট এক্সপেন্স বাদ দিতাম। দিয়ে কি বেরোতো? দিয়ে বেরোতো গ্রস প্রফিট। তারপরে কি বেরোতো? গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট বেরোলো। সেই গ্রস প্রফিট অ্যামাউন্টটাকে কি করবো? আমরা আবার নিচে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? সেই গ্রস প্রফিটটাকে আমরা নিয়ে আসবো পিএল অ্যাকাউন্টে। গ্রস প্রফিটটা কোথায় নিয়ে আসবো? পিএল অ্যাকাউন্টে। সেম ভ্যালুটা কিন্তু হবে এখানে বুঝতে হবে। এখান থেকে গ্রস প্রফিট, এখানে কি হবে? এদিকে এটা ডাইরেক্ট এক্সপেন্স হলে এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স। এটা কি হবে? টু ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে এখানে ডাইরেক্ট এক্সপেন্স হলে এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট আর এখানে কি হবে? এদিকে ইনডাইরেক্ট ইনকাম করতে হবে। এটা আমি ধরছি না ইনডাইরেক্ট ইনকাম না, ধরছি আমি লিখতাম যে ভাই ইনডাইরেক্ট ইনকাম দরকার নাই। গ্রস প্রফিট থেকে কি করবো? এখানে সে অ্যামাউন্টটা বসে এরপরে আসলো। ওখান থেকে ইনডাইরেক্ট এক্সপেন্স বাদ দিলে কি আসবে? নেট প্রফিট। গ্রস প্রফিট থেকে কি বাদ দেবো? ইনডাইরেক্ট এক্সপেন্স বাদ দিলে আসবে নেট প্রফিট। সেই নেট প্রফিট অ্যামাউন্টটা কোথায় করতাম? আমরা ব্যালেন্স শিটে নেট প্রফিট কোথায় করতাম? ব্যালেন্স শিট ট্রান্সফার করতাম। এটাই তো আমরা এতদিন করে এসেছি। গ্রস প্রফিট বেরোলো, যেটাকে আমি পিএল এ করলাম। পিএল এ গ্রস প্রফিট থেকে কি করলাম? ইনডাইরেক্ট এক্সপেন্স বাদ দিয়ে নেট প্রফিট হলো। নেট প্রফিটটা কোথায় করলাম? ব্যালেন্স শিটে পাঠিয়ে দিলাম। এইভাবে আসতে আসতে আমরা এটাই করেছি। বুঝতে পারলাম? এটা এক মালিকানা। এখানকার থেকে কি হচ্ছে? অংশীদারি আলাদা কেন? যেটা গ্রস প্রফিট এখানে ধরো এখানে বের করছি, নেট প্রফিট সবই তো করছি। ট্রেডিং পিএল, এখানে ট্রেডিং আছে, এখানে পিএল আছে। এটা একটা পার্থক্য কি? আমাকে এটা জানতে হবে। তাহলে অংশীদারি কারণ, অংশীদারি কারণ মানে দুই বা তার বেশি লোক মিলে পার্টনারশিপ, যেটা অংশীদারি মানে পার্টনারশিপ। পার্টনার পার্টনার মানে একের বেশি, দুই বা তার বেশি লোক মিলে এসে কি করছে? ব্যবসা করছে। তাহলে ওদের ক্ষেত্রে কোথায় কি হবে? ট্রেডিং। প্রথমটা কি হবে? ট্রেডিং। ট্রেডিং তো আমরা করতাম। কি বললাম এখনই? বাই সেলস, সেম জিনিসটা লিখে দেবো এখানে, সেলসের অ্যামাউন্ট। বুঝতে পারলে কি বলছি? তাহলে কি হলো? প্রথমে সেলস করলাম, বাই সেলস লিখে দিচ্ছিলাম, বাই সেলস। সেলসটা এখানে আসলো, সেলসের কিছু ভ্যালু আছে। ঠিক আছে, এখানে কি আসবে? এখানে কি বলবো আমরা? ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট এক্সপেন্স। দেখি বেরোবে জিপি, গ্রস প্রফিট। কি বেরোবে? গ্রস প্রফিট। এটা টোটাল করে এবার আনলাম এখান থেকে ডাইরেক্ট এক্সপেন্স বাদ দিলে কি? গ্রস প্রফিট। সে গ্রস প্রফিটটা কোথায় নিয়ে আসলাম? পিএল এ। এখন কিন্তু একই, কোনো কিছু চেঞ্জ হয়নি। কি করলাম? ট্রেডিং, ট্রেডিং থেকে পিএল, ট্রেডিং থেকে পিএল, ট্রেডিং, ট্রেডিং এ জিপি করলাম, সেটা আসলাম পিএল, ট্রেডিং থেকে পিএল আসলাম। সেম জিনিস এখানে অ্যামাউন্ট হবে কত হবে? জিপি যেটা অ্যামাউন্ট সেটা বসবে। জিপি যেটা অ্যামাউন্ট এখান থেকে এখানে নামলো। কি হলো? বাই গ্রস প্রফিট। আচ্ছা এখানে কি আসবে তাহলে? টু ডাইরেক্ট এক্সপেন্স মানে এটা ইনডাইরেক্ট এক্সপেন্স।
ডাইরেক্ট এক্সপেন্স আর ইনডাইরেক্ট এক্সপেন্স বুঝো তো? ডাইরেক্ট মানে ব্যবসার সঙ্গে যেটা সরাসরি ভাবে যুক্ত, ব্যবসার সঙ্গে যেটা সরাসরি প্রোডাক্টটা তৈরি করতে হয় কিন্তু যেটা সরাসরি লাগবে, যেটা ধরে ব্যবসা কেউ হবে না। ইনডাইরেক্ট মানে কি? ইনডাইরেক্ট মানে কি বলো? ডাইরেক্ট মানে কি? ডাইরেক্ট ব্যবসার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। ইনডাইরেক্ট মানে ব্যবসার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত না, এটা না। তাহলে কি হলো? ডাইরেক্ট এক্সপেন্স এটা ইনডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট এক্সপেন্স থেকে বাদ দিলে কি হবে? টু নেট প্রফিট। কি হবে? নেট প্রফিট। এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। ঠিক আছে, বুঝতে পারলে? এবার বুঝো তাহলে কি হলো? নেট প্রফিট বেরোলো। এবার নেট প্রফিটটা কি করবে? ব্যালেন্স শিটে যাবে না। নেট প্রফিটটা ব্যালেন্স শিটে যাবে না। নেট প্রফিটটা কোথায় যাবে? নেট প্রফিটটা যাবে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। নেট প্রফিটটা যাবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। নেট প্রফিটটা যাবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে। কি বলে যাবে? যেরকম করে লিখতাম, বাই নেট প্রফিট, বাই নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিটটা যাবে পিএল এ। ধরো এখানে ধরি দুজন তিনজন যতজন ধরো পার্টনার হতে পারে, নেট প্রফিটটা পিএল এ দিয়ে কি হবে? পিএল এর নেট প্রফিটটা গিয়ে সেটা পার্টনারদের মধ্যে ধরো এ বি সি তিনটা পার্টনার আছে, অ্যামাউন্টটা তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। কার মধ্যে ভাগ হয়ে যাবে? এবিসি এর মধ্যে ভাগ হয়ে যাবে। আগে আগে কটা পার্টনার ছিল? একজনই। তা যেটা লাভ হতো সেই মালিককে দিতাম। এখানে কিন্তু ভাগ করতে হবে, তাদের রেস্টুরেন্ট থাকে, তাদেরকে ভাগ করে তারপরে সেটা ইসে ব্যালেন্স শিট। তারপরে ব্যালেন্স শিটে থাকো ক্যাপিটাল করে কি করবো? ক্যাপিটালের নিচে এবিসি দিয়ে তারপরে সেই ভ্যালুটা, এখানকার ভ্যালুটা এখানে ট্রান্সফার করবো। তাহলে এখানে কি হলো? ট্রেডিং পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। কত নম্বর স্টেপ? থার্ড। ট্রেডিং, তারপরে পিএল, তারপরে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। কি বলুন সাল্লাহ? তাহলে এটা কিসের পরে? পিএল এর পরে, আবার ব্যালেন্স শিটে আগে। নর্মাল কোশ্চেন হতে পারে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কোথায় বসে? ট্রেডিং এর পরে, ট্রেডিং পিএল এর পরে, ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের পরে। ঠিক আছে, কেউ ব্যালেন্স শিটের আগে যেরকম একটা কোশ্চেন হতে পারে। তাহলে তোমাকে কি জানতে হবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কোথায় বসে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশনটা বসে ট্রেডিং পিএল দুটো হওয়ার পর। ট্রেডিং এন্ড পিএল করে তাহলে একটা অ্যাকাউন্ট করে না, ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট। তাহলে ট্রেডিং পিএল অ্যাকাউন্ট হওয়ার পরে 3 নম্বরে কি হবে? পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। পিএল এর পরে অ্যাপ্রোপ্রিয়েশন। পিএল এ যেটা হলো সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট মানে করে ভাগ করে দেবো। বুঝতে পারলো? চারটা বুঝতে কোনো অসুবিধা? চলো এরপরে তাহলে আমরা নেক্সট যাবো, নেক্সট পার্টে। তাহলে আমরা কি করবো? আমরা ক্লাস 11 কি করেছিলাম? সোল প্রোপ্রাইটারশিপ মানে এক মালিকানা কারবার। এক মালিকানা কারবারে কি হয়? একজন মালিক কি করে ব্যবসা টাকা লাগায়, সে সমস্ত রিস্ক বহন করে বা ঝুঁকি বহন করে, তারপর কি তার কাছে সে লাভ পায়, সে লাভটা তার। তাহলে কি আমরা ক্লাস 11 পড়েছিলাম এক মালিকানা বা সোল প্রোপ্রাইটারশিপ। এর অ্যাডভান্টেজ কি? লাভটা কে পায়? সে একা পায়। অন্যদিকে লিমিটেশন কি? ক্যাপিটাল বা মূলধন কি? মূলধন সীমিত। ভাবো, একজন ব্যক্তি যে পরিমাণ টাকা লাগাতে পারবে, দুই বা তার বেশি লোক ব্যক্তি তার থেকে বেশি টাকা লাগাতে পারবে না। একজনের থেকে দুজনের টাকা বেশি, দুজনের থেকে তিনজন। কিন্তু লিমিটেশন কি? একজন মালিক মানে একজনেরই টাকা। দ্বিতীয়টা কি? ম্যানেজমেন্ট, দেখাশোনার কাজ। এক মালিকের কি আছে? নিজে দেখাশোনা করে। যত লোক বেশি হবে সবাই কি হবে? টাকা বেশি থাকবে কি হবে? নিজেরা দেখাশোনা করতে পারে। 2 বা 3 জন বা 4 জন, একজনের থেকে তারা ভালো ম্যানেজ করতে পারবে। কিংবা বেশি টাকা হলে বাইরে থেকে লোক আনতে পারে। ম্যানেজমেন্ট একটা কি হয়? গ্রুপ তৈরি করতে পারে, তাহলে তারা ম্যানেজ করতে পারে। রিস্ক কার? এখানে কি ছিল? এক মালিকানাতে রিস্ক নাকি সমস্ত ঝুঁকি তার, সেই জন্য সমস্ত লাভ পেতে পারছে। সে লাভ পাচ্ছে কারণ সে সমস্ত ঝুঁকি বহন করছে। কিন্তু এটা একটা লিমিটেশন না যে তাকে একাই সমস্ত ঝুঁকি বহন করতে হচ্ছে। যখনই পার্টনারশিপ চলে আসবে তখন কি হবে? ঝুঁকিটাও ভাগ হয়ে যাবে। 4 জন যদি থাকে, 4 জনের মধ্যে কি হবে? একজন 100% জায়গায় 25% করে 4 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে কি হলো? এইসব লিমিটেশনের জন্য যে ক্যাপিটালটা কি হয় নির্দিষ্ট, তারপরে ম্যানেজমেন্ট কি হয়? ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না, একজনের পক্ষে সম্ভব না। রিস্ক কি হয়? একজনকে বিয়ার করতে হয়। এইসব লিমিটেশন দূর করার জন্য কি এসছে? পার্টনারশিপ কি জিনিস? দেখো এখানে ডেফিনেশন দেওয়া আছে। দুই বা ততোধিক ব্যক্তি, দুই বা তার বেশি ব্যক্তি, ততোধিক বা তার বেশি, দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তির দ্বারা কি করে? একটা এগ্রিমেন্ট করে। দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে কি করে? এগ্রিমেন্ট করে। ঠিক আছে, দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে এগ্রিমেন্টের দ্বারা কি করে? মুনাফা অর্জনের জন্য
কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য। তাহলে মূল লক্ষ্য কি, মেন উদ্দেশ্য কি? লাভ। মেন উদ্দেশ্য মুনাফা। তাহলে মুনাফা অর্জনের জন্য যে কারবার তৈরি করে তাকে বলে অংশীদারি কারবার। তাহলে কি হলো, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের জন্য, মেন উদ্দেশ্য কি? লাভ লাভ করার জন্য বা মুনাফা অর্জন করার, মুনাফা লাভ করার জন্য যে কি করে, যে কারবার তৈরি করে। তাহলে কি হলো, যখনই এগ্রিমেন্টটা তৈরি হলো তখনই কি এগ্রিমেন্টের সঙ্গে কারবারটা শুরু হচ্ছে। তাই কি বলছে? পার্টনারশিপ। ঠিক আছে, তাকে বলছে পার্টনারশিপ। তাহলে কি বললাম, একজন এখানে নিম্ন সর্বনিম্ন মিনিমাম দুজন, মিনিমাম দুজন। আমরা এই দেখো কি বলছি, মিনিমাম দুজন। এবং এখানে কি লেখা আছে, আমরা এখানে লিখেছি মিনিমাম দুজন ম্যাক্সিমাম 20 জন। মিনিমাম দুজন ম্যাক্সিমাম 20 জন। মিনিমাম দুজন ম্যাক্সিমাম 20 জন কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে অংশীদারি আইন। যে কোনো কিছু কি একটা আইনের মাধ্যমে চলে, যে কোনো ব্যবসা হয়ে যায় আইনের মাধ্যমে চলে। তাহলে এখানে কি বলেছে? অংশীদারি আইন। কি বলেছে এখানে? অংশীদারি আইন। অংশীদারি আইনকে 1932 সালের অংশীদারি আইনে কি বলা হয়েছে, যে নর্মাল বিজনেসের ক্ষেত্রে, একটা নর্মাল বিজনেসের ক্ষেত্রে কি হয়, মিনিমাম কত? দুজন, আর ম্যাক্সিমাম কত? 20 জন। দুজন হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম 20 জন, কি নর্মাল বিজনেসের ক্ষেত্রে। অন্যদিকে আমি যে অন্যদিকে ধরি, অন্যদিকে ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে, অন্যদিকে এটা হচ্ছে নর্মাল বিজনেস, এটা হলো নর্মাল, বিজনেস, এটা নর্মাল বিজনেস। কিন্তু যদি ব্যাংকিং এর ক্ষেত্রে ধরি, কি ধরি? ব্যাংকিং। যদি ব্যাংকিং ধরি, ব্যাংকিং এর ক্ষেত্রে কি হবে, মিনিমামটা হয়ে যাবে কত? দুজনই। যাচ্ছে না তাই, কারণ 2 এর কমে তো হয় না পার্টনারশিপ, 2 এর কমে পার্টনারশিপ হয় না। অন্যদিকে ম্যাক্সিমামটা কি হবে, 20 বদলে 10। তাহলে কি নর্মাল বিজনেস, নর্মাল বিজনেসে কি হবে, নর্মাল বিজনেসে কি হবে, নর্মাল বিজনেসে হবে 2 হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম 20। কিন্তু অন্যদিকে ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে, ব্যাংকিং বিজনেসে কি হবে, মিনিমাম হচ্ছে 2, কিন্তু ম্যাক্সিমাম 20 হবে। ম্যাক্সিমাম কি হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে 10, ম্যাক্সিমাম হয়ে যাবে 10। ঠিক আছে, 10 জন। এটা পার্টনারশিপ। পার্টনারশিপ কি বলো, কতজন করতে হবে, এটা 1932 এর হিসাবে। আমরা আরো আসছে পরে, প্রথমে আগে অংশীদারি আইন 1932 হিসাবে আমরা বললাম, ম্যাক্সিমাম হচ্ছে নর্মাল বিজনেসের ক্ষেত্রে 20, আর ব্যাংকিং বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম কত? 10। কত? 1932 সালে, বা 1932 অংশীদারি আইন 1932 অনুসারে। তাহলে এরপরে কি হবে, আমরা এরপরে বলছি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন জিনিসটা কি। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন জিনিসটা কি, যেটা আমরা কি শখের মাধ্যমে আগেও বুঝেছি। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ইজ দ্য, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ইজ প্রিপেয়ার্ড। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ইজ প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড মানে তৈরি করা। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমরা তৈরি করছি কি, টু ডিস্ট্রিবিউট। কি করে ডিস্ট্রিবিউট করছি, কি হচ্ছে, ডিস্ট্রিবিউট করছি। ডিস্ট্রিবিউট করা মানে ভাগ করা, তার মধ্যে পার্টনারদের মধ্যে। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ইজ প্রিপেয়ার্ড টু ডিস্ট্রিবিউট প্রফিট অফ দ্য ফার্ম। এবং প্রফিট মানে লাভ, নর্মালি লাভ, ক্ষতি হতে পারে, লাভ বা ক্ষতি যাই হোক, সেটা কি ব্যবসায় কি হচ্ছে, যে পার্টনার আছে তাদের মধ্যে ভাগ করে যাওয়ার জন্য আমরা কি করি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা খুলি। ব্যবসার যে লাভ লোকসান হচ্ছে সেটা পার্টনারদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করে দেওয়ার জন্য আমি কি করছি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা খুলছি। ঠিক আছে, এতক্ষণ বুঝা গেল? এতদূর কি বললাম, যে সোল প্রোপ্রাইটারশিপের কিছু, এক মালিকানা ব্যাপারে কিছু অসুবিধা ছিল, সেই অসুবিধা দূর করার জন্য কি করেছি, পার্টনারশিপ অ্যাকাউন্ট নিয়ে এসেছি। পার্টনারশিপ মানে একের বেশি মানুষজন এসে কেউ 2 জন বা 3 জন, একজনের বেশি মূলধন লাগাবে। তারপর কি হবে, যখন মূলধন বেশি হতে হবে কি, রিস্কটা ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি হবে, কারবার খুব ভালোভাবে চলতে পারবে। 1932 সালে অংশীদারি আইন অনুসারে, 1932 সালে অংশীদারি আইন অনুসারে কি হবে, মিনিমাম কত, 2 জন, ম্যাক্সিমাম 20 জন। কি সাধারণ ব্যবসার ক্ষেত্রে, 2 আর 20। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে কি, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে হলো মিনিমাম তো 2 জনই আছে, কিন্তু ম্যাক্সিমাম কি হবে, 10 জন, 20 জন না। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন, 20 জন না হয়ে 10 জনই আছে। ঠিক আছে, আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আমরা কখন খুলি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন is prepared to distribute profit of the firm among business. Profit and loss of the firm মানে ব্যবসার যে লাভ বা ক্ষতি যা হচ্ছে, যেটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্য। এটা কখন হয়, আগে কি বলেছিলাম, ট্রেডিং পিএল, তারপরে
পিএল অ্যাপ্রোপ্রিয়েশন 3 নম্বরে, ট্রেডিং পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, তারপরে ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটের আগে আর পিএল এর পরে, ব্যালেন্স শিটের আগে আর পিএল এর পরে। বুঝতে কোনো অসুবিধা নেই তখন অব্দি? চলো তারপরে আগাচ্ছি। এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা করলাম পার্টনারশিপ ডিড কি, অর্থাৎ বিভিন্ন পার্টনাররা একে অপরের সঙ্গে কি করে, যে চুক্তি করে, সে হচ্ছে পার্টনারশিপ ডিড। যে চুক্তিপত্র সেটা হচ্ছে পার্টনারশিপ ডিড। এবার আমরা কন্টেন্ট অফ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে কি কি থাকে? পার্টনারশিপ ডিডে কি কি জিনিস লেখা থাকে দেখো। নেম অফ দ্য বিজনেস অ্যান্ড অ্যাড্রেস। কার অ্যাড্রেস? ব্যবসাটার নাম কি, আর ব্যবসাটা কোথায়, কোথায়, মঙ্গল মালদার ব্যবসা নাকি কলকাতার ব্যবসা নাকি বর্ধমানের ব্যবসা, তাহলে ব্যবসার নাম কি, ব্যবসার অ্যাড্রেস। ঠিক আছে, প্রথম নম্বর। তারপরে নেম অফ পার্টনার্স অ্যান্ড দেয়ার অ্যাড্রেস। যে পার্টনাররা ব্যবসা করবে তাদের নাম এবং তাদের অ্যাড্রেস। 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অফ ক্যাপিটাল কন্ট্রিবিউটর। আচ্ছা, অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্ট অফ ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই ইচ পার্টনার্স। প্রতিটা প্রতিটা পার্টনার কত টাকা করে ইনভেস্ট করে, কত টাকা মূলধন দিয়েছে। বুঝতে পারলাম? তাহলে কি হবে? অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টেড বাই ইচ পার্টনার। তারপরে প্রফিট শেয়ারিং রেশিও, যে লাভটা হবে, ধরো ধরো দুজন বা তিনজন, ধরো এ বি সি, তারা কি রেশিওতে নেবে? 1:1:1, 2:1:3, যে কোনো একটা রেশিও তাদের মধ্যে কোন অনুপাতে ভাগ হবে? প্রফিট শেয়ারিং রেশিও। চলো তাহলে ব্যবসার নাম, অ্যাড্রেস, পার্টনারের নাম এবং অ্যাড্রেস, কত কে টাকা লাগিয়েছে, তারা লাভটা কি হিসাবে ভাগ করে নেবে। প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যে টাকা লাগিয়েছে তার উপরে কোনো ইন্টারেস্ট পাবে কিনা। ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন, তারা যদি ব্যবসায় কোনো লোন দিয়ে থাকে, তারা যদি ব্যবসাকে লোন দিয়ে থাকে তার জন্য কোনো ইন্টারেস্ট পাবে কিনা। বললে এখানে দেওয়া থাকবে যে ইন্টারেস্ট পাবে কি পাবে না, সে কথাটা দেওয়া থাকবে। পেলে কত পার্সেন্ট পাবে, ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে, ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট হবে, এসব দেওয়া থাকবে। এরপরে স্যালারি অফ ওয়ার্কিং পার্টনার। ওয়ার্কিং পার্টনার মানে একটা কি বুঝলাম, 3-4 জন পার্টনার, ওদের হয়ে যেগুলো একজন কাজ করছে, বাকিটা কি স্লিপিং পার্টনার। মানে স্লিপিং পার্টনার মানে ধরো বিজনেস স্টাডিজের টপিক হয়তো 11 হয়ে গেছে, সবাই জানে। স্লিপিং পার্টনার মানে যারা অংশগ্রহণ করে, তারা টাকা লাগায় এবং লাভ নেয়, তারা কি করে, তারা কি ওয়ার্কিং পার্টনার না? ওয়ার্কিং পার্টনার কে? যারা যে সবার হয়ে কাজ করছে। তো সে ওয়ার্কিং পার্টনার অন্য কোনো কাজ করছে, তার তো অন্য কোনো বেতন নাই, তার কোনো স্যালারি হবে কিনা, সে কোনো স্যালারি পাবে কিনা। তারপরে ইন্টারেস্ট অন ড্রয়িংস মানে নিজের কি আছে, মূলধন থেকে কিছু টাকা নেওয়া নিজের জন্য ব্যবহারের জন্য, তার যে কোনো কাজে যে ড্রয়িংসটা করছে, যে কোম্পানি থেকে মালিক টাকা তুলছে বা পার্টনার টাকা তুলছে, তার জন্য কি হয়, কোনো ইন্টারেস্ট তাকে দিতে হবে কিনা। ঠিক আছে, তারপরে যে ডিউরেশন, ব্যবসা যেটা যেই জন্য পার্টনারশিপ করছে, ফিক্সড নাকি ফ্লেক্সিবল। ফিক্সড নাকি ফ্লেক্সিবল মানে ব্যবসাটা ধরো কি, তোর কোনো একটা মেলার জন্য, একটা মেলাতে দোকান করলো, দুই বন্ধু এসে একসঙ্গে বলে আমরা পার্টনারশিপ মেলা খুলছি। মেলাটা কি হলো, 2 মাস পর মেলা শেষ, যে কোনো 1 মাস পর মেলা শেষ, একটা নির্দিষ্ট টাইম হতো, একটা নির্দিষ্ট টাইমের জন্য দুটো ব্যক্তি একসঙ্গে আসলো, দুটো ব্যক্তি একসাথে, যখন মেলা শেষ হতো কি পার্টনারশিপ শেষ। তাহলে কি হলো, ডিউরেশনও ম্যাটার করে, ডিউরেশনও ম্যাটার করে। ঠিক আছে, এইসব জিনিস বুঝতে পারলে কি কি থাকে তাহলে, এই পয়েন্টগুলো বুঝতে পারলাম। আচ্ছা, এবার তারপরে আসি, দেখো ইফ দ্য পার্টনার ডু নট এগ্রি, ইফ দ্য পার্টনার ডু নট এগ্রি, ডু নট এগ্রি মানে কি, এগ্রি করছে না একে অপরের সঙ্গে, ইন সাম অফ দ্য রুলস অফ পার্টনারশিপ অ্যাক্ট। ঠিক আছে, ইন সাম অফ দ্য রুলস, ইন সাম অফ দ্য পয়েন্টস। তাহলে এমন কিন্তু এক দুটো পয়েন্ট হতে পারে, ধরো যেখানে এখানে হয়তো আছে, এখানে তো লিখতে ভুলে গেছে পার্টনারশিপ ডিডে যেসব জিনিস লেখা, একটা পয়েন্ট ভুলে গেছে হয়তো লিখতে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কথাটা লিখতে ভুলে গেছে বা ইন্টারেস্ট অন লোনের কথাটা লিখতে ভুলে গেছে। সেক্ষেত্রে কি হবে, কোনো একটা পয়েন্ট যদি তারা লিখতে ভুলে, তা তাদের মধ্যে কি এগ্রিমেন্ট আসবে, এত নেবো অত নেবো। একজন বলছে আমি এত পার্সেন্ট নেবো, ধরো ইন্টারেস্ট অন লোনের কথা নাই, কেউ যদি বলে আমি 10% নিতে চাইবো, অন্যজন কি বলবে 10% নাও, তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট আসতে পারে, মানে কি ভুল বুঝাবুঝি হতে পারে, নিজেদের মধ্যে এগ্রি নাও করতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে পার্টনারশিপ অ্যাক্টে কিছু নিয়ম বলা হয়েছে, সেই নিয়ম দ্বারা ফলো করতে বাধ্য। কেন, যদি লেখা না থাকে, কোনো একটা পয়েন্ট যদি ছুটে যায় তাহলে লেখা, তাহলে কি হবে, তাদের নিজেদের মধ্যে ঝগড়া না করে যেটা লেখা আছে ডিডে, সেটা কি করবে, ডিডে যদি লেখা থাকে, তাহলে পার্টনারশিপ অ্যাক্টে যে নিয়মগুলো, কিছু পয়েন্ট দেওয়া আছে, সেগুলো তারা ফলো করবে, সেগুলো তারা ফলো করে, যাতে নিজেদের মধ্যে কোনো ঝামেলা না হয়।
বুঝতে পারলাম? যদি পয়েন্টটা এখানে না পার্টনারশিপ দিতে দিতে কোনোটা ভুলে যায় তখন সেই ক্ষেত্রে করে এই পয়েন্টগুলো আসবে। আর যদি পয়েন্টগুলো এখানে দেওয়া থাকে তাহলে এই পয়েন্টগুলো আসবে কি? আসবে না। বুঝতে পারলাম? কোনো পয়েন্ট যে পয়েন্টটা ধরো সবটি না, যে পয়েন্টটা নাই শুধু সেই পয়েন্টটা এখান থেকে নেবো। আর এমন অনেক ক্ষেত্রে আছে ছোট ছোট ব্যবসা আছে যারা করেনি, পার্টনারশিপ ডিড বানায়নি, তারা কি করবে? তারা সম্পূর্ণ এই জিনিসটা ফলো করবে। এই যে রুলস গুলো, রুলস অফ অ্যাবসেন্স, রুলস অফ অ্যাবসেন্স কি হবে? রুলস ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিড যদি না থাকে তাহলে কি নিয়ম আছে? পার্টনারশিপ একটা কিছু নিয়ম বলে দিয়েছে যে পার্টনারশিপ ডিড না থাকে তাহলে কি নিয়মগুলো ফলো করবো, কিছু নিয়ম এখানে কিছু কিছু রুলস বলে দিয়েছে। ঠিক আছে, এই রুলস গুলো পড়ে আজকে আমাদেরটা আজকের টপিক আমরা এখানে শেষ করবো। ভালো করে বুঝো পয়েন্টগুলো। প্রফিট or loss will be shared by all the partners equally. ঠিক আছে, প্রফিট আর লস উইল বি শেয়ার ইকুয়াল, মানে যদি কোনো প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া না থাকে, যদি কোনো প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া না থাকে তাহলে যে ব্যবসার লাভ বা লোকসান সেটা কি হবে? তারা সমানভাবে ভাগ করবে। কিভাবে ভাগ করবে? সমানভাবে, কেউ বেশি কেউ কম পাবে না, সমানভাবে ভাগ হবে। যদি প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া না থাকে, বুঝতে পারলাম? প্রফিট শেয়ারিং মানে প্রফিট না, শুধু লসও, লাভ লস যাই হোক সমানভাবে ভাগ হবে। 2 নম্বর, no interest will be allowed on partners capital. ক্যাপিটালের উপরে যদি ইন্টারেস্টের কথা কিছু না বলা থাকে তাহলে পার্টনাররা ইন্টারেস্ট পাবে না ক্যাপিটালের উপরে। কি বললাম? যদি পার্টনারের ক্যাপিটাল, যে ক্যাপিটালের মূলধন যে টাকাটা ব্যবসায় লাগাচ্ছে সেই টাকার উপরে যে ইন্টারেস্টের কোনো কথা না বলা থাকে তাহলে কি হবে? তারা পাবে না, কোনো ইন্টারেস্ট পাবে না। কিসের উপরে? ক্যাপিটালের উপরে, মূলধনের উপরে কোনো ইন্টারেস্ট পাবে না। বুঝতে পারলো দুটো ভাই? তাহলে প্রফিট অ্যান্ড লস কিভাবে শেয়ার করা হবে? ইকুয়ালি, প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি। তারপরে নো ইন্টারেস্ট উইল বি অ্যালাউড টু পার্টনার, মানে ইন্টারেস্ট কোনো পাবে না। কিসের উপরে? মূলধনের উপরে পার্টনাররা কোনো ইন্টারেস্ট পাবে না যদি পার্টনারশিপ ডিডে না লেখা থাকে। নো স্যালারি টু এনি পার্টনার, নো স্যালারি টু এনি, তুমি স্লিপিং পার্টনার হও বা ওয়ার্কিং পার্টনার হও, যাই হোক যদি না লেখা থাকে তাহলে তুমি কি পাবো না? কোন রকম বেতন বা স্যালারি পাবো না যদি না লেখা থাকে। 3টা পয়েন্ট হলো। প্রফিট অ্যান্ড লস কি হবে? ইকুয়ালি শেয়ার করবে, প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি শেয়ার করবে। ইন্টারেস্ট, ক্যাপিটালের উপরে কোনো ইন্টারেস্ট পাবে না, কি হবে না? পাবে না। কি পাবে না? ক্যাপিটালের উপর কোনো ইন্টারেস্ট পাবে না। স্যালারিও পাবে না, কোনো পার্টনার স্যালারি পাবে না যদি কোথায় না লিখে থাকে, ডিটেল লেখা না থাকে। তারপরে নো ইন্টারেস্ট উইল বি চার্জ অন ড্রয়িংস অফ পার্টনার। তাহলে পার্টনার স্যালারি পাবে না বললাম, এখানে বললাম ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পাবে না। ক্যাপিটালের উপর যখন ইন্টারেস্ট পাবে না সেরকমই ড্রয়িংস এর উপর তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে না, ড্রয়িংস এর উপর তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে না। বুঝতে পারলাম? ড্রয়িংস এর উপর তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে না। লাস্ট পয়েন্ট কি? ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে, বাই পার্টনার্স, ইন্টারেস্ট অন লোন প্লাস অ্যাডভান্স, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন কি? অর অ্যাডভান্স বাই পার্টনার্স। পার্টনার কি করবে? যদি পার্টনারের কাছ থেকে ব্যবসা যদি লোন নেয়, বাইরের লোকের কাছে যখন লোন নেয়, ধরো কোনো পার্টনার ব্যবসাকে কি করে লোন দিল, তার কাছে টাকা ছিল, ওই অন্য কোথাও লাগবে, তাকে আমার ব্যবসাকে আমি দিল। ও ব্যবসায়ী ধর লোনের দরকার ছিল, পার্টনারকে বললো, তার কাছে লোন হিসেবে টাকা নিল। এটা কি মূলধন থেকে আলাদা? লোন হিসেবে নিল। সেই লোনের উপর যদি ইন্টারেস্টের হার যদি না বলে থাকতো, লোনের উপর ইন্টারেস্টের হার যদি না বলা থাকে তাহলে কি করবে? তাহলে বছরে ইন্টারেস্টের হার হবে 6%। কি বলুন, কত পার্সেন্ট? ইন্টারেস্ট রেট 6%। যদি কিছু বলা থাকে কত পার্সেন্ট? 6%। এটা বুঝতে পারলাম? তাহলে কি কি পাবে না বললাম? একটা হচ্ছে কি বললাম না, ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট পাবে না, স্যালারি পাবে না, তারপর ড্রয়িংস এর উপরে কি হবে না? কোনো ইন্টারেস্ট দিতে হবে না। ড্রয়িং ফর্ম তুমি নিয়েছিলাম, পার্টনাররা নিয়েছে, তাহলে ব্যবসায় কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এগুলো হচ্ছে না, দিতে হবে না বা পাবে না। কিন্তু পাবে কি? পাবে হচ্ছে প্রফিটের শেয়ার পাবে কি? সমান ভাগে। প্রফিট কি হবে? সমান ভাগে। আর লোনের উপর ইন্টারেস্ট কি? 6%। লোনের উপর ইন্টারেস্ট 6%। বুঝতে পারলাম? লোনের উপর ইন্টারেস্ট 6%। এখন অব্দি যা পড়লাম কোনো অসুবিধা? এখন অব্দি যা পড়লাম এটা মনে রাখার চেষ্টা করো, ভিডিওটা 1 থেকে 2 বার দেখো। এরপরের দিন কি করবো আমরা? এরপর থেকে আনবো টোটাল প্রথম চ্যাপ্টারে 5টা ভিডিও আসবে।
টোটাল কটা আসবে 5টা, যার মধ্যে 3টা থাকবে থিওরি আর 2টা কি তুমি সাম থেকে ছোট ছোট অঙ্ক থাকবে, কারণ 1 নম্বরের জন্য বড় অঙ্ক করে লাভ নেই। একটু নিয়ম বুঝিয়ে দাও, চার্ট বুঝিয়ে ছোট ছোট কিছু অঙ্ক করে দেবো, যাতে তোমার এক্সামের জন্য সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এবার কি করবো আমরা, আজকে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাস আবার কিছুদিন, ওই 2-3 দিনের মধ্যে আমি আবার নতুন করে ক্লাসটা আপলোড করে দেবো। তোমরা ততক্ষণ তাহলে চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে পার্টনারশিপ ইজ ডিফাইন্ড আন্ডার সেকশন 4। তো পার্টনারশিপ কি আছে, কত নম্বর সেকশনে বলা হয়েছে, সেকশন 4 অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932। তাহলে কি হলো, 1932 সালে যে অংশীদারি আইন তার 4 নম্বর ধারায় বলা হয়েছে পার্টনারশিপের ডেফিনেশন। কি ডেফিনেশন দেওয়া হয়েছে, as a relationship between persons who have agreed, কি আছে, কিছু ব্যক্তি যাদের মধ্যে কি আছে রিলেশনশিপ বিটুইন, সম্পর্ক হয়েছে কিসের মধ্যে, কিছু পার্সন, কিছু ব্যক্তির মধ্যে, ও এগ্রিড টু শেয়ার, যারা কি হয়েছে একটা মধ্যে নিজেদের মধ্যে এগ্রি করেছে, এগ্রি করেছে বা রাজি হয়েছে কি হচ্ছে, শেয়ার প্রফিট অফ দ্য বিজনেস, ব্যবসার যে লাভটা নিজেদের মধ্যে কি আছে ভাগ করার জন্য রাজি হয়েছে। ক্যারিড আউট বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, মানে ব্যবসাটা সবাই মিলেও করতে পারে, ব্যবসাটা সবাই মিলেও করতে পারে, কিংবা তাদের মধ্যে ধরো 4জন পার্টনার ধরো, ঠিক আছে, ধরো একজনকে হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছে বা অন্য কোথাও কাজ করছে, তার হয়ে অন্য কাউকে বলি, একজনকে 3জন মিলে ধরো 4জন টাকা দিয়েছে, একজন কি বলে তাদের মধ্যে তুমি এক কাজে ব্যবসা তুমি করো, আমাদের তো কাজের জন্য না, আমরা টাকা লাগাচ্ছি, এটা হতে পারে। তাদের সবার হয়ে একজনও করতে পারে, তাহলে কি হয়েছে, সবাই মিলেও করতে পারে, বা তাদের মধ্যে কোনো একজন সবার জন্যও করতে পারে। এখানে দেখো, এখানে দেখো 3টা নাম, রাম, রহিম, জোসেফ, 3জন ব্যক্তি বলছে, বলছে রাম, রহিম, জোসেফ, 3জন ব্যক্তি। এবার কি আছে, রাম, রহিম যখন একসঙ্গে ছিল, তারা যখন একসঙ্গে ছিল, যখন তারা ভারত একসঙ্গে ছিল, ধরো সেই সময় তারা একটা ব্যবসা শুরু করার কথা বললো। ঠিক আছে, এবার রহিম, জোসেফের বিভিন্ন দেশে চাকরি পেয়ে গেছে, চাকরির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় চলে গেল, তারা চলে গেল বলে কি ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না, রাম তো ছিল, রাম তার ব্যবসাটা নিজের হাতে তুললো, নিজের খাটনি, হয়তো খাটনির জন্য কি করতে পারে, সে লাভ বেশি পেতে পারে, এক্সট্রা বেতন পেতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ এরাও তো বেতন পাচ্ছে, এরা ইনকাম করতে যাচ্ছে, এ হয়তো একটা বেতন পেতে পারে, হতে পারে। কিন্তু কথাটা কি, মেইন কথাটা হচ্ছে যে রাম তাদের হয়ে ব্যবসাটা চালাবে। রাম যদি কোনো কিছু, ধরো রাম যদি ব্যবসা ঠিক মতো না চালাতে পারে, যদি দায় হয়, দায়টা কি হবে, এরাও বহন করতে বাধ্য থাকবে, এরাও বহন করতে বাধ্য থাকবে। এটাও এক মালিকানা কারবারের মতো, এর কি দায় কি হবে, অপরিসীম। তাহলে কি হবে, দায়টা যে দায়টা এই করবে তা এরাও শোধ করতে বাধ্য থাকবে। তাহলে কি হলো, এনি ওয়ান অফ দেম, এখানে বলছে রাম অ্যাক্টিং ফর অল, মানে সবার হয়ে করছে, তাহলে রাম যেটা করবে তার জন্য দায় কে, সবাই, সবটি পার্টনার দায়ী থাকবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলাম। কত নম্বর ধারা বললাম, 1932 সালে 4 নম্বর ধারায় বলেছে কি, পার্টনারশিপ এর ডেফিনেশন। 1932 সালে যে পার্টনারশিপ অ্যাক্ট হয়েছে তার 4 নম্বর ধারায় পার্টনারশিপের ডেফিনেশন বলা হয়েছে। বুঝতে অসুবিধা, চলো তারপর থেকে শোনো। Partnership comes into existence with the help of an agreement which is known as partnership deed. Partnership deed কি, পার্টনারশিপ ডিড হচ্ছে সেই চুক্তিপত্র, যে সেই চুক্তিপত্র যার মধ্যে কি লেখা থাকবে, যে তাদের মধ্যে কি অনুপাতে ভাগ হবে, রেশিও দেখা, রেশিও দেয় কিনা, অনুপাত দেয় কিনা, যে লাভটা ধরো অর্ধেক অর্ধেক নেব, 2জন ব্যক্তি মিলে একটা ব্যবসা শুরু করলাম, তো লাভটা কি করবো, অর্ধেক অর্ধেক নেবো, বা কেউ বেতন পাবে কিনা, ধরো কেউ কমিশন পাবে কিনা, বোনাস পাবে, বিভিন্ন ধরনের জিনিস, এইসব জিনিস কি পাবে কি পাবে না, এইসব ব্যাপারে কোথায় লেখা থাকবে, সেই চুক্তিপত্রে। চুক্তিপত্র মানে এগ্রিমেন্ট, পার্টনারশিপের যে এগ্রিমেন্টকে কি বলি আমরা, পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিড, তাদের মধ্যে কি সম্পর্ক থাকবে, মানে লাভ লসের যে ভাগ করা যে অনুপাত, সেটাই সেই পার্টনারশিপ ডিডে লেখা থাকবে। বুঝতে পারলাম। এরপরে মিনিমাম নাম্বার অফ পার্সনস হু মাস্ট বি কম্পিটেন্ট, মিনিমাম নাম্বার অফ পার্সন হু মাস্ট বি কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে কি, নর্মাল পার্সন, নর্মাল মানে নর্মাল আবার তোমার মতো ধরো, এবার তাহলে নর্মাল বলতে কি, কাকে নর্মাল বুঝাচ্ছে না, যেটা উদাহরণ যদি বুঝতে চাই, কাকে নর্মাল বুঝাচ্ছে না, যে ধরো বিচার করা বা বেশি ভাবার শক্তি কম হতে পারে। যেমন এক্সাম্পল দিই, ঋত্বিক রোশনের একটা বই হতো জাদু, দেখছো অনেকদিন আগে জাদু মুভি একটা বেরিয়েছিল, রোহিত নামটা ছিল ক্যারেক্টারটা, তার বুদ্ধি কি ছিল, বয়সে বড় কিন্তু তার বুদ্ধি কি নর্মাল মানুষের মতো ছিল, ছিল না তো, সে কি বলছে, তাকে কি নর্মাল পার্সন বলবো, এই সে বুঝেছে নর্মাল পার্সন মানে যার বিচার বুদ্ধি আছে, যে ভাবতে পারবে যে কোনো কিছু
কি করতে পারে, সিচুয়েশনকে বুঝে নিজে ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, তাহলে যার ডিসিশন নেওয়ার ক্ষমতা নাই বা বিচার সেরকম ক্ষমতা নেই তাকে কোনো নর্মাল পার্সন আমরা ধরছি না। ঠিক আছে, এবার পার্টনারশিপ অ্যাক্ট 1932 হ্যাজ ম্যাক্সিমাম লিমিট অফ 20। আমরা এখনই বললাম নর্মাল বিজনেসের ক্ষেত্রে কি ম্যাক্সিমাম লিমিট ছিল, নর্মাল বিজনেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট ছিল 20, মানে 20 জন পার্টনার হতে পারবে। কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 2013 যখন আসলো তখন কি করলো, ইনক্রিজেস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স কি হবে, আচ্ছা কি হবে 200। পার্টনারশিপ অ্যাক্ট 1932 হ্যাজ ম্যাক্সিমাম, তো 1932 হিসেবে ছিল কত, 20 জন ছিল, কিন্তু কোম্পানিজ অ্যাক্ট 2013 হিসাবে বলবে কি 100 জন। 100 জন, আচ্ছা তোমাদের মধ্যে তো অনেকদিন পড়েছে, এখন অনেকদিন হয়ে গেল ধরো শুরু হওয়া, সবাই সবাই কত শিখেছে, সবাই 50 শিখেছে না, ম্যাক্সিমাম নাম্বার 50, আমি 100 কেন লিখলাম, আমি তো একটা 100 লিখলাম কেন, কারণ তো তোমরা তো 50 পড়েছো, বলে তো 50 দেওয়া আছে, আমি 100 লিখলাম কেন, জানো কেন লিখলাম, কারণ একটা 2013-তে কি হয়েছে, যে একটা এসেছিল, একটা বলেছিল ম্যাক্সিমাম নাম্বার 100 হতে পারবে, তারপরে কি হলো অ্যামেন্ডমেন্ট আসলো, মানে একটা আসার পর কোনো পরিবর্তন হয়েছে কিছু, 2014 সালে কি হয়েছে, আবার 2014-তে একটা অ্যামেন্ডমেন্ট আসছে, অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে, এখনকার জন্য কত হাইয়েস্ট লিমিট করা হলো 50, এখনকার জন্য কত হলো 50, অর্থাৎ 100 করা যাবে, তবে এখন না, ধীরে ধীরে ছাড়বে, এখন 50 থেকে হয়তো 70 করবে, 80 করবে, দিয়ে 100 নিয়ে যাবে, ম্যাক্সিমাম 100। এখনকার মতো কত আটকে রেখেছে, এখনকার মতো বলেছে 50, তাহলে কি হয়, যদি তোমার ম্যাক্সিমাম জিজ্ঞেস করে আজকের দিনে ম্যাক্সিমাম কত 50, কিন্তু আইন অনুসারে কত হওয়া উচিত 100। এটা কিন্তু নর্মাল যেটা বুঝে রাখবো, 100 আর 50 পার্থক্য করে কি, 100 নম্বর হচ্ছে আইন অনুসারে হওয়া উচিত, 100 পর্যন্ত হবে, হওয়া যেত, কিন্তু পরে ওরা বিচার করে কি দেখলো, 20 থেকে একবারে 100 করছি না, কি করবো ওরা 50-এ, 2014 সালে একটা অ্যামেন্ডমেন্ট আসলো যে আইনে যেটা বলা হয়েছে ওটাকে এখন ম্যাক্সিমাম লিমিট থেকে 100 না করে এখন 50 করে রাখো, তাহলে কি হলো, এখনকার মতো কত আছে 50, তাহলে কি হলো, এখনকার মতো হাইয়েস্ট নাম্বার অফ লিমিট কত 50। ঠিক আছে, 100 আমরা জেনে রাখলাম কি আইন অনুসারে 100 ছিল, যেটাকে আমরা রিস্ট্রিক্ট করেছি, আজকে কত করেছি 50-এ করা, মানে আমরা করিনি, সরকারই করেছে, কত করেছে 50, বুঝতে পারলাম। এরপরে কি আছে, যে বিজনেস মাস্ট বি লফুল, যে কোনো কোম্পানি এগ্রিমেন্ট করবো কিছু করবো, আনলফুল বিজনেস বাবু, কোনো একটা কোম্পানি খুললে যে করে মার্ডার করার কন্ট্রাক্ট নিচ্ছে, খুন করবে কন্ট্রাক্ট নিচ্ছে, লফুল, ভেবে দেখো, ড্রাগস বিক্রি করছে, অনেক রকম হতে পারে যেটা লফুল না, বন্দুক বিক্রি করা, ধরো বন্দুক বিক্রি করার কন্ট্রাক্ট, ওই ব্যবসাকে তুমি এগ্রিমেন্টকে তুমি বলতে পারবা তোমাকে এগ্রিমেন্ট করতে হবে, তাহলে যে বিজনেস লফুল না, আইনের চোখে ঠিক না, ঠিক আছে, সেই বিজনেসের কোনো এগ্রিমেন্ট হয় না, এগ্রিমেন্ট তখনই হবে যখন কি হবে, ব্যবসাটা লফুল মানে বৈধ, আইনের চোখে যখন বৈধ ব্যবসা হবে তখন সেই ব্যবসা কি করবো আমরা এগ্রিমেন্ট করতে পারবো, বুঝতে পারলাম। আবার পার্টনারশিপ এগ্রিমেন্ট কি হতে পারে, ওরালও হতে পারে, রিটেনও হতে পারে, লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে, মুখে মুখে বলেও এগ্রিমেন্ট হতে পারে। এত আমরা কি জানতাম, আমরা এগ্রিমেন্ট কথা শুনে মনে হতো না লিখিত ভাবে করবো, কিন্তু এখানে কি হচ্ছে, ওরালও হতে পারে, আবার রিটেনও হতে পারে, বুঝতে পারলাম। বাট রিটেন মানে কি, আমরা সবকিছু লিখা দেবে, কত পার্সেন্ট কি হিসেবে ভাগ করবো, কে বেতন পাবে, কে কমিশন পাবে, কতটা কমিশন হবে, বুঝতে পারলো, সমস্ত কিছু লিখিত, ওটা তো ভালো, ভবিষ্যতে ঝামেলাটা হয়। কিন্তু ওরালও হতে পারে, ওরালও হতে পারে, যখন এই এগ্রিমেন্ট 1932 হয়েছিল তখনকার দিনে এত ঝামেলা ছিল না, এই ওর টাকা নিয়ে নেবে, এই নিয়ে নেবে, তখন ওই জন্য ওইটা কি করা ছিল, ওরালটাও শুরু ছিল, ওরালে কি করবে, দুটো উইটনেস লাগবে, দুজন সাক্ষী লাগবে, দুজন সাক্ষীকে রেখে যদি নিজেদের মধ্যে সৎ বিশ্বাসের মাধ্যমে কি করে করা যায় সেটাও হবে, সেটাকেও কি বলবো আমরা পার্টনারশিপ এগ্রিমেন্ট বলবো, তবে কি সাক্ষ্য লাগবে, যে গিয়ে প্রমাণ দিতে পারবে, হ্যাঁ আমাদের সামনে এটা হয়েছে, ঠিক আছে, প্রমাণ দিতে পারবে, ওরালের মাধ্যমেও চলবে। ওরালটা কি হবে, পরে কেস টেস কোনো কিছু করতে গেলে কোনো আটকে যাবে, আর প্রমাণ থাকলে লিখিত প্রমাণ থাকলে ভালো না, বুঝলা, নিজের মধ্যে ঝামেলা হবে না, হতে পারে ধরো ওরা কিছু বললে ওদের পরে একজন ভুলে গেল, না আমি এটা বলিনি, হতো তো নিজেদের মধ্যে অসুবিধা হবে, তা এটা বেটার, লিখিতটা রিটার্ন হলে বেটার, বুঝতে পারলাম। তাহলে এখন আমি কি করলাম এটা বুঝতে পারলাম, যে কত নম্বর সেকশন 4, অ্যাক্ট কত 1932, ঠিক আছে, একজনের ব্যবসা চালাতে পারে বা সবাই মিলে ব্যবসা চালাতে পারে, দায় কি, দায় অপরিসীম, মানে তোমার বাড়িঘর বেঁচে হলেও তোমাকে টাকা শোধ করতে হবে, বাড়িঘর বেঁচে হলেও তোমার টাকা শোধ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, পার্টনারশিপ ডিড কাকে বলে,
যে এগ্রিমেন্টটা তৈরি করে, যে এগ্রিমেন্টটা নিজেদের মধ্যে তারা তৈরি করে, তাকে বলে পার্টনারশিপ ডিড, তাকে বলে পার্টনারশিপ, কি বলে তাকে, পার্টনারশিপ ডিড। তারপরে কি আছে, ম্যাক্সিমাম নাম্বার কত, 1932 হিসাবে ম্যাক্সিমাম নাম্বার 20, কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম নাম্বার কত, 50। 2013 যদি অ্যাক্ট হিসাবে ধরি কত বলতে পারবো, অ্যাক্টের কথা যে বলে দিলে ধর 100, কিন্তু বর্তমানে যে বলবে আজকের দিনে কত হতে পারে, 50। কি বললাম বুঝতে পারলাম, নর্মালি 50 100 দুটো অপশনে থাকবে না, তোমার সুবিধা হচ্ছে যে কোনো একটাই থাকবে, 50 থেকে 100 থাকবে, নর্মালি 50ই থাকবে, 100 থাকবে না, 50টাই থাকবে। ওটা মনে রাখবো যে আজকের দিনে কত আছে, 50। এখানে 2014 অ্যাক্ট না, কিন্তু 2014 অ্যাক্ট না, 2014 অ্যামেন্ডমেন্ট, অ্যাক্ট তো 2013, অ্যাক্ট 2013, 2013 অ্যাক্ট হিসেবে কিন্তু এতই 85। বুঝতে পারলে কি বললাম, কি 2013 অ্যাক্ট হিসেবে কত এসছে, একটার পরে যে অ্যামেন্ডমেন্ট এসছে তার হিসাবে কত, 50। কেন, আমরা পর থেকে ওটাকে ঠিক করেছে, ওটা আগে বলেছে প্রথম যখন এসেছে তখন বলতে 100, পরে ওটাকে বলেছে এখনকার মতো 100 করা যাবে না, এখন ওটাকে রিস্ট্রিক্ট করে 50 করে, এখন আজকে কত হচ্ছে 50টা করে রেখে দিই। আচ্ছা, বিজনেস কি হবে, এগ্রিমেন্ট করতে গেলে লফুল হতে হবে, বিজনেস কি হতে হবে, লফুল। লফুল মানে আইনত কি হবে, বৈধ, আইনত বৈধ। আর এগ্রিমেন্ট কি হতে পারে, ওরালও হতে পারে, আবার কি হতে পারে, রিটেনও হতে পারে। বুঝতে পারলাম।